আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তুমি অনেক সুন্দর গান গাও। ফট করে চোখ মেলে তাকালো অর্ষা। দৃষ্টি মেলে স্বচ্ছ ধাতব আয়নায় আহনাপের মুখটি দেখে নিল, তবে ব্যর্থ হলো মানুষটির মুখাবয়ব বুঝতে। অর্ষা নিরুত্তর রইল। আহনাপ নিচে থেকেই প্রশ্ন করল, গানটা কি তুমি আমায় ডেডিকেট করলে? এরপর কয়েক সেকেন্ড থেমে আয়নার সামনে থাকা ফোন দেখে বলল, ও আচ্ছা, তুমি গান রেকর্ড করছিলে। সরি, আমি ভেবেছিলাম আমার জন্য গিয়েছো। অর্ষা প্রচণ্ড রকম আহত হলো। মানুষ রসকসহীন হয় ঠিক আছে, তাই বলে এতটা? দুজনকে একই রকম হতে হবে? আহনাপের রাগ ভাঙানো তো দূরে থাক, তার নিজেরই এবার প্রচণ্ড রকম রাগ হচ্ছে। বৃথা বৃথা, সব কিছুই বৃথা। ওনার রাগ ভাঙানোর চেষ্টা করাটাও বৃথা। অযথায় সে এত সব চেষ্টা করতে গিয়েছিল। রাগের চোটে অর্ষা আর কিছু না বলেই বসা থেকে উঠে গেল। ফোনটা অফ করে বিছানায় রেখে আলমারি থেকে 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে যায়। রাগে তার কান্নাই চলে আসছে। গানটা তার জন্য গেয়েছি কিনা এটা জিজ্ঞেস করার পর উত্তর দেওয়ার একটা সুযোগ তো দিতে হবে। সুযোগ তো দিলই না, উল্টে নিচের মতো করে সব ভেবে নিল। বেকুব একটা। সে কি এটাও বোঝে না অর্ষা কাকে গান রেকর্ড করে শোনাবে? সে তো সোশ্যাল মিডিয়াতে কখনো গান আপলোড করে না। এসব তো তার জানা কথা। ধ্যাত, এসব বলেই বা কি হবে? দুজনেই চাপা স্বভাবের। আনরোম্যান্টিক হলে এমনটা হওয়া অস্বাভাবিক কিচ্ছু নয়। নিজের মনে প্রলাপ বকতে বকতে কাপড় পরিবর্তন করে ওয়াশরুম থেকে বের হয় অর্ষা। শব্দ করে ওয়াশরুমে দরজা লাগানোতে আহনাপ চমকে ওঠে। ভ্রু কিঞ্চিত বাঁকা করে জিজ্ঞেস করে, কি হয়েছে? অর্ষা গম্ভীর হয়ে উত্তর দিল, কিছু না। শাড়ি কেন চেঞ্জ করলে? সুন্দর লাগছিল তো। অর্ষা বিছানায় নিচের জায়গায় গিয়ে বসল। বালিশ ঠিক করতে করতে বলল, আমি কারোর থেকে প্রশংসা শুনতে চাইনি। এরপর সে অন্য পাশ ফিরে শুয়ে পড়ে। আহনাপ অর্ষার হঠাৎ এমন পরিবর্তনে ভ্যাবা চ্যাকা খেয়ে যায়। এতদিন সে অর্ষার ভীতু স্বভাব দেখেছে, লজ্জা পেতে দেখেছে, ভয় পেতে দেখেছে, কান্না করতে দেখেছে, কখনো রাগ কিংবা অভিমান করতে দেখেনি। আজ প্রথম সে অর্ষার এমন রূপ কিংবা স্বভাবের সাথে নতুন করে পরিচিত হয়েছে। মনে মনে সে বিড়বিড় করে বলল, সবকিছু কেমন উল্টো হয়ে গেল মনে হয়। রাগ তো আমার করার কথা, ও কেন রাগ করছে? পরের দিন সকাল থেকে সবকিছু আরো বেশি পরিবর্তন হতে শুরু করলো। আগে শুধু আহনাব গম্ভীর হয়ে থাকলেও রাত থেকে অর্ষাও গম্ভীর হয়ে থাকে। ঠিকমতো কথা বলে না। সহজ ভাষায় বলতে গেলে প্রয়োজন ছাড়া আহনাবের সাথে কোনো রকম বাক্য বিনিময় করে না। সকালে দুজনে একসাথে এখন আর নাস্তাও করে না। আগে আহনাব বাড়ি ফিরলে অর্ষা সাথে সাথে রুমে যেত, কিন্তু এখন আর সেটা করে না। বরং আহনাবের বাড়ি ফেরার সময় হলে সে স্মিথকে নিয়ে টিভিতে কার্টুন দেখে কিংবা ওকে পড়ায়, নতুবা লিলিয়ার সাথে গল্প গুজব করে। লিলিয়া জোর করে পাঠাতে চাইলেও অর্ষা চায় না। একটা না একটা অজুহাত বাহানা দাঁড় করিয়ে দেয়। আহনাবও পরিবর্তনে কম চায় না। অর্ষার পরিবর্তনে তারও রাগ বেড়েছে। সেও এখন আর রাতে বাড়িতে খায় না, বাইরে থেকে ডিনার করে আসে। সকালে অর্ষা ঘুম থেকে ওঠার আগেই অফিসে চলে যায়। কালে ভদ্র হুটহাট সকালে অর্ষা আগে উঠলে তখনই যা একটু চোখাচোখি হয়, তবে ভুলেও বাক্য বিনিময় হয় না। কফি প্রয়োজন হলে এখন আর সে অর্ষাকে বলে না, হয় লিলিয়াকে বলবে নয়তো নিচে গিয়ে বানিয়ে আনবে। আগে প্রায়ই চেষ্টা করতো অফিসের কাজ শেষ করে সন্ধ্যার মধ্যে বাড়িতে ফিরতে। এখন সেই চেষ্টা তো দূরে থাক, কাজ আগে শেষ হলেও বাড়িতে ফিরে লেট করে। সেই সময়টুকু হেলেনের সাথে কিংবা অফিসের কোনো কলিগের সাথে কাটায়। বারে যায় নয়তো সিনেমা দেখতে যায়। তবে হ্যাঁ, বারে গেলেও সে ড্রিঙ্কসটা এখন আর করে না। দুজনের আমূল পরিবর্তন দিনের সূর্য এবং রাতের চন্দ্রের মতোই দৃশ্যমান হয় লিলিয়ার সামনে। সে বেশ কিছুদিন ধরেই দুজনের পরিবর্তনগুলো লক্ষ্য করছিল। সরাসরি অবশ্য এসব বিষয়ে কোনো প্রশ্ন করেনি। ভেবেছিলেন মান অভিমান হয়েছে, হয়তো ঠিক হয়ে যাবে। সময়ের সাথে সাথে যখন কোনো কিছুই ঠিক হচ্ছিল না, তখন তিনি আমেনা বেগমকে সবটা জানান।
সব শুনে আতঙ্কে আমিনা বেগমের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। পাছে দুজনের সম্পর্কটা আবার শুরু হওয়ার আগেই শেষ না হয়ে যায়, এই ভয়ে বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। তিনি অস্থির চিত্তে লিলিয়া আমিনা বেগমকে আশ্বস্ত করে বললেন, তুমি আমায় আগে কেন এসব বলনি লিলিয়া? আমি ভেবেছিলাম সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি ভাবলেই সব হবে? বাচ্চা দুটোর মনে কি চলছে তা তো আমি কেউ জানি না। ভয় হচ্ছে ভীষণ। যতই চাচ্ছি সম্পর্কটা স্বাভাবিক করতে, ততই দেখছি বেঁকে যাচ্ছে। এমন কেন হচ্ছে লিলিয়া? আপনি টেনশন করবেন না ম্যাম, শান্ত হন, সবকিছু আবার ঠিক হয়ে যাবে। কিভাবে ঠিক হবে? একজন রাগ করলে অন্যজন রাগ ভাঙানোর চেষ্টা করে। এখন দুজনেই যখন রাগ করে থাকে, তখন রাগ কে ভাঙাবে, তুমি নাকি আমি? লিলিয়া অসহায় দৃষ্টিতে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। আমিনা বেগম হা হুতাশ করে বলেন, এখন আমি কি করব লিলিয়া? আপনি একটু শান্ত হন ম্যাম, এমন করলে তো শরীর খারাপ করবে আপনার। তুমি আছো শরীর খারাপ নিয়ে? আমার তো মন চায় মরে যাই। ওদের সুন্দর একটা সম্পর্ক বোধ হয় আমার দেখা হবে না। আমিনা বেগমের দুশ্চিন্তা বেশ ভালো করেই লিলিয়া বুঝতে পারছে, কেননা সে জানে আমিনা বেগম আহনাবকে কতটা ভালোবাসেন। তিনি এটাও জানেন আমিনা বেগম কতটা চেষ্টা করছেন ছেলে এবং বউকে এক করার জন্য। আমিনা বেগম রেনুকে ডেকে এক গ্লাস পানি আনতে বললেন। পানি পান করে লিলিয়াকে জিজ্ঞেস করলেন, সে এখন কোথায়? কিচেনে রান্না করছে। আজ নাকি ওর ফ্রেন্ড আসবে, রাতে এখানেই ডিনার করবে। আমিনা বেগমের কপালে ভাঁজ পড়ে। মনে বলেন, ফ্রেন্ড? পর মুহূর্তে মনে পড়েছে এমনভাবে বললেন, ও হ্যাঁ, মনে পড়েছে। লামিয়া সুইজারল্যান্ডে যাবে, অর্ষা বলেছিল আমায়। কখন ওদের ফ্লাইট জানো কিছু? আরো আগেই নাকি চলে এসেছে, হোটেলে উঠেছে আপাতত, সন্ধ্যায় এই বাসায় আসবে। আমিনা বেগম খুশি হয়ে বললেন, যাক, ভালোই হলো। লামিয়া এলে আমার সাথে কথা বলিয়ে দিও তো। ঠিক আছে। এখন গিয়ে অর্ষাকে সাহায্য করো, আমি রাখছি। ফোন রেখে লিলিয়া কিচেনে যায়। অর্ষা সবজি কাটতে কাটতে জিজ্ঞেস করে, আজকে উনি কখন আসবে জানেন? লিলিয়া বলল, না, ফোন দিয়ে বলবেন, পারলে যেন আজ তাড়াতাড়ি আসে। তুমি ফোন দিলেই তো হয়, ঝগড়া হয়েছে তোমাদের? অর্ষা কৌশলে প্রশ্নটি এড়িয়ে গিয়ে বলল, এখনই ফোন করে বলে দিন, তাহলে উনি অফিসের কাজ তাড়াতাড়ি শেষ করতে পারবেন। লিলিয়াও অর্ষার এড়িয়ে যাওয়াটা বুঝতে পারল, তবে কিছু বলল না আর এই বিষয়ে। সন্ধ্যার আগ গিয়ে সব রান্নাবান্না শেষ করে বাড়িঘর গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে অপেক্ষা করছিল অর্ষা। আহনাব এখনও আসেনি। লিলিয়া ফোন করার পর শিওর আসতে পারবে নাকি জানে না বলেছিল, তাই অর্ষা ধরেই নিয়েছে সে হয়তো আজও রাত করেই বাড়িতে ফিরবে। কলিং বেলের শব্দ শুনেই অতি উৎসাহে দরজা খুলতে চলে যায় অর্ষা। দরজা খুলে রীতিমতো অবাকও হয়, লামিয়া নিহাল দাঁড়িয়ে আছে। ওদের ঠিক পেছন থেকেই হেঁটে আসছে আহনাব। লামিয়া তো আনন্দে চিৎকার করে শক্ত করে অর্ষাকে জড়িয়ে ধরে। অন্যদিকে অর্ষা আনন্দে কেঁদে ফেলে। শক্ত করে জড়িয়ে ধরে রেখেই লামিয়া জিজ্ঞেস করে, কেমন আছিস? আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? ঠিকঠাকভাবে আসতে পেরেছিস তো? ইয়েস ম্যাম, ভাই আমাদের হোটেল থেকে পিক করেছে। অর্ষা অবাক হয়ে একবার আহনাবের দিকে তাকালো। তার দৃষ্টির ভাষায় জিজ্ঞাসাবাদ। আহনাব বুঝতে পেরে বলল, আহিলের থেকে খোঁজ নিয়েছিলাম কোন হোটেলে আছে, তাই ভাবলাম অফিস থেকে ফেরার পথে সাথে করেই নিয়ে আসি। অর্ষা প্রত্যুত্তরে আহনাবকে কিছু না বলে ওদেরকে ভেতরে নিয়ে গেল। ড্রয়িং রুমে বসিয়ে হালকা নাস্তা আনতে যায়। ওর পিছু পিছু ক্যাথি আর অ্যানিও যায় রান্নাঘরে, আবার ওর সাথেই আসে। এসব দেখে লামিয়া হেসে জিজ্ঞেস করে, এই দুটো তোর বডিগার্ড নাকি? লামিয়ার পাশে বসে অর্ষা বলল, কি জানি ভাই, এই বাড়িতে আসার পর থেকেই পিছু ছাড়ে না। এখন আর ভয় পাস না? পাই, তবে আগের মতো না। নে, খাওয়া শুরু কর।
এরপর সে নিহালের দিকে তাকিয়েও খেতে বলল। আহনাপও ফ্রেশ হয়ে এসে ওদের সাথে যোগ দেয়। অর্ষা, লিলিয়া এবং স্মিতের সাথেও লামিয়া আর নিহালের পরিচয় করিয়ে দিল। গল্প করতে করতে লামিয়া আহনাপের উদ্দেশ্যে বলল, ভাইয়া কয়টা দিন অফিস থেকে ছুটি নিতে পারবেন না? চায়ের কাপে চুমুক দিয়ে আহনাপ বলল, হঠাৎ ছুটি কেন? না মানে তাহলে চারজন একসাথে কোথাও ঘুরতে যেতাম, আমাদের সাথে আপনাদের হানিমুনটাও নতুন করে হয়ে যেত। লামিয়ার বেফাসে বলে ফেলা কথা শুনে বিষম ওঠে আহনাপের। অর্ষা অপ্রস্তুত হয়ে যায়। নিহাল অপ্রতিভ হয়ে লামিয়ার থেকে তাকিয়ে বিড়বিড় করে। তিনজনের এমন মুখভঙ্গি দেখে লামিয়া বলে, কি ভাই, তোমাদের রিয়াকশন এমন কেন? আমি তো আর এক রুমে হানিমুন করার কথা বলিনি। অর্ষা কটমট করে তাকিয়ে বলে, মুখটা অফ কর প্লিজ, তুই এখনো তেমন কিছুই খাসনি, আগে খাওয়া শুরু কর। লামিয়াও নাছোড় বান্দা, সে আবারও আহনাপের কাছে জানতে চায়, ভাইয়া যাবেন না হানিমুনে? আহনাপ অপ্রস্তুত হাসার চেষ্টা করে। একবার নিহালের দিকে তাকায় তো একবার লামিয়ার দিকে। নিহালও আহনাপের মতো অপ্রস্তুত হাসার চেষ্টা করে। অর্ষা তো ভুলেও আহনাপের দিকে তাকাচ্ছে না। ও তো ভাবতেও পারেনি একদম শুরুতেই প্রথম দিন লামিয়া এমন কোনো কথা বলতে পারে। বলেছে তো বলেছে, তাও আবার আহনাপকে, সবার সামনে। হাই আল্লাহ, আহনাপের মনের ভেতর এখন একটা গানের সুরি বারবার বাজতেছে। আমি ফাইসা গেছি মাইন করেছি পাই। পরিস্থিতি সামলাতে নিহাল বলল, ভাইয়া ওরা খাওয়া দাওয়া করুক, গল্প করুক, চলেন আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। নিহালের প্রস্তাবে আহনাপ যেন প্রাণ ফিরে পেল। বিদ্যুৎ বেগে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ শিওর, চলুন। লামিয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নিহালকে নিয়ে বাড়ি থেকে সটকে পড়ল আহনাপ। যাওয়ার পথে বিড়বিড় করে বলল, এমন শালিকা যেন আল্লাহ শত্রুকেও না দেয়। তোর কি লজ্জা শরম কিছু নেই? মুখে কিছু আটকায় না, কোথায় কি বলতে হবে সেটাও জানিস না? গম্ভীর হয়ে প্রশ্নগুলো লামিয়ার দিকে ছুড়ে দিল অর্ষা। লামিয়া তখন আপেল খাচ্ছিল। অর্ষার প্রশ্ন শুনে ভ্রুচোরা কুঞ্চিত করে রাখে। আরও একবার আপেলের টুকরোয় কামড় বসিয়ে বলে, কি আজব, তুই এত হাইপার হয়ে যাচ্ছিস কেন? আমি তো খারাপ কিছু বলিনি। খারাপ কিছু বলিসনি, আবার ভালো কিছুও বলিসনি। কোনটা ভালো বলিনি বলতো? ওনাকে তোর হানিমুনের কথা কেন জিজ্ঞেস করতে হবে? তখন নিহাল ভাইয়াও ছিল। তাতে কি এমন সমস্যা হয়েছে শুনি? সম্পর্কে তোর হাজবেন্ড আমার দুলাভাই হয়, আর আমার হাজবেন্ড তোর দুলাভাই হয়। এত আনইজি ফিল করার কি আছে? তোর মতো ঠোঁট কাটা স্বভাবের মানুষদের কাছে দুনিয়ার সবকিছুই স্বাভাবিক। লামিয়া এবার গাল ফুলিয়ে বলল, কতদিন পর আমাদের দেখা হয়েছে, কোথায় একটু আদর যত্ন করবি তা না করে তুই আমায় বকতেছিস? বিয়ের পর এত চেঞ্জ হয়ে গেছিস, এখন আমাদের একটুও ভালোবাসিস না। অর্ষা ভ্যাবাচাকা খেয়ে লামিয়ার কাদো কাদো মুখটার দিকে তাকিয়ে রয়েছে। সে এখানে এমন কী বা বলল? সে একটু আহ্লাদি হওয়ার চেষ্টা করে বলল, তুই ভুল বুঝতেছিস লামু, আমি তো শুধু। তুই আর আমার সাথে কথাই বলিস না, চুপ থাক। অর্ষা তাকিয়ে থাকে নিরুত্তর হয়ে। লামিয়াও কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। এরপর ব্যাগ থেকে ফোন বের করে। এই যাত্রায় অর্ষা হেসে ফেলে। ফোনটা নিয়ে ওয়াইফাই কানেক্ট করে দেয়। লামিয়া সরাসরি হোয়াটসঅ্যাপে গিয়ে ভিডিও কল করে। ভাগ্য ভালো থাকায় সবাই তখন অনলাইনেই ছিল। একে একে সবাই কলে জয়েন করে। লামিয়ার গোমরা মুখ দেখে প্রথমেই সবাই জানতে চায়, কি হয়েছে তোর? মুখটা ওরকম করে রেখেছিস কেন? লামিয়া কাঁদো কাঁদো স্বরে অভিযোগ করে বলল, তোরা কি জানিস আমাদের বোকারানি কত চেঞ্জ হয়ে গেছে? সবাই চোখ বড় বড় করে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছে। উৎকণ্ঠিত হয়ে রেশমি জিজ্ঞেস করে, কেন রে, কি হয়েছে? ও আর আমাদের ভালোবাসে না। অর্ষা চুপচাপ লামিয়ার কাহিনী দেখছিল আর বাকি বন্ধুদের কথা শুনছিল। আশিক আবার মৃদু ধমক দিয়ে বলে, নাটক না কইরা কি হয়েছে বলে ফেলিয়া, নয়তো এমন থাপ্পড় দিমো পরে ফ্যাস ফ্যাস করে দিবা কান দিয়া। জুই এবার আশিককে পাল্টা ধমক দিয়ে বলে, তোর বোরিং কবিতা আগে বন্ধ কর প্লিজ। আশিক তেলে বেগুনে চলে উঠে বলে, হোয়াট? বোরিং কবিতা? কোনটাকে তুই বোরিং কবিতা বলছিস মূর্খ নারী? তোর কোনো আইডিয়া আছে? আছে কোনো আইডিয়া?
আমি যদি কবিতার বই বের করি না, হাজার হাজার মেয়ে ভক্ত আমার পিছু পিছু ঘুরবে, আর সেদিন লাইন ধরে তোদের আমার অটোগ্রাফ নেওয়া লাগবে। তবুও আমি তোদের পার্টটা দিব না, বিশেষ করে তোকে। তোর কুই কুই স্বভাব আমার একদম পছন্দ না, আন্টির বাচ্চা জুই। লামিয়া এবার চিৎকার করে বলে। বালগুলা থামবে তোরা, তোদের ঝগড়া শোনার জন্য ফোন দিচ্ছি। সবাই এবার চুপ করে যায়। আহিল বলে, লামিয়া তুই বল কি হয়েছে। বলিস না ভাই দুঃখের কথা। নাক টেনে এবার লামিয়া সব বলল। সব শুনে বাকিরা হাসতে হাসতে শেষ। লামিয়ার এতে রাগ আরো বেশি হয়। আহিল লামিয়াকে শান্ত করে বলে,